কসমেটিক সার্জারি, তো বিষয়টা অনেকের কাছেই অনেকটুকুই জানা, আবার অনেকেই এটা সম্পর্কে অনেকটা কম ধারণা রাখেন। প্রথমেই যদি একটু জানতে চাই যে কসমেটিক সার্জারি কি এবং আমাদের দেশে কোন কোন কসমেটিক সার্জারিগুলো আসলে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে এটা এত চমৎকার একটি বিষয় যে শুধুমাত্র সাধারণ মানুষের কাছে না, অনেক চিকিৎসকের কাছেও কসমেটিক সার্জারির বিষয়টা একেবারে পরিষ্কার না। ইনফ্যাক্ট আমিও যখন প্রথম প্লাস্টিক সার্জারিতে শুরু করব, আমি এমবিবিএস কমপ্লিট করে ডক্টর হয়ে গিয়েছি, কিন্তু কসমেটিক সার্জারিতে ঠিক কী কী কাজ বা প্লাস্টিক সার্জারি কী কী কাজ বাংলাদেশে হয় সেই 2006-এ আমিও তেমনভাবে জানতাম না। তো আসলে প্লাস্টিক সার্জারি, কসমেটিক সার্জারি, অ্যাস্থেটিক সার্জারি যে নামেই ডাকা হোক না কেন, বিষয়গুলো আসলে প্লাস্টিক সার্জারি একটা বড় ছাতার নিচে অনেকগুলো বিষয় সংশ্লিষ্ট। যখন কসমেটিক সার্জারি আমরা বলি তখন পিওরলি সেটা হয়ে যায় যে সৌন্দর্য বর্ধনের জন্য যে সার্জারি। এখানে একটা বিষয়, মানুষ কিন্তু প্রতিটি মানুষই সুন্দর হতে চায়, এটা তার অন্তর্গত চাহিদা, কিন্তু তারপরেও দেখা যায় যে সুন্দর হওয়ার জন্য তার প্রচেষ্টাকে মানে অনেকেই হয়তো ভালো চোখে দেখেন না। আবার দেখেন অনেক সময় আমরা সফল মানুষদের অনেক প্রেজ করি, অনেক প্রশংসা করি, কিন্তু তার সফল হওয়ার যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতির পিছনে তার কষ্টগুলো, সেগুলো কেউ দেখতে চায় না, বা সেগুলো যখন প্রাথমিক অবস্থায় থাকে তখন সেটাকে নানাভাবে বিদ্রূপ করা হয়। কসমেটিক সার্জারির ক্ষেত্রে বাংলাদেশে মানুষের মনে সেই ধরনের অনেক কিছু আছে চিন্তা ভাবনায়, কিন্তু আসার বিষয় এটা অনেক চেঞ্জ হয়েছে। এবং কসমেটিক সার্জারি কি কি হয় এটা আর বলার কোনো উপায় নেই, কারণ কি কি হয় না এরকম একটা বিষয়, মানে আপনি বা আমি টিভি, উপন্যাস, সাহিত্য এগুলোতে যা যা দেখেছি মোটামুটি সব, তাও যদি আমি একটু শর্টলি ধরতে চাই যে কি কি জিনিস হয়, বলা হয়ে থাকে যে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আপনি শারীরিক সৌন্দর্য বাড়ানোর জন্য বা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন কিছু করতে পারেন। সেগুলো অপারেশনের মাধ্যমেও করতে পারেন অথবা প্রসিডিউরের মাধ্যমেও করতে পারেন। যেমন হচ্ছে যে একটা বড় পার্ট জুড়ে আছে যে একটু বার্ধক্য চলে আসতে চাচ্ছে, বা আমাদের এই সময়টা 40 পার হচ্ছে বা হয়েছে 50-এর দিকে, এই সময়টা স্কিনে কিছু ভাঁজ আসে, স্কিনে কিছু চেঞ্জ আসে, প্লাস ট্রেন্ডের একটা বিষয় থাকে। সো অনেকেই প্রসিডিউর যেরকম হচ্ছে ফিলার, বটক্স এইসব করে ফেসটাকে অনেকদিন ভালো রাখতে পারে, লেজার করতে পারে। এছাড়াও তার বডিতে বিভিন্ন ধরনের শেপ চেঞ্জের জন্য নাকের অপারেশন করে থাকে, ঠোঁটের করে থাকে, তারপর ব্রেস্টের অগমেন্টেশন বা বড় করা বা ছোট করা, পেটের টান টান করা, তারপর অনেকের বডিতে একটু এক্সট্রা ফ্যাট থাকে সেটাকে কন্ট্রোল করার জন্য লাইপোসাকশন, এরকম প্রচুর পদ্ধতি আছে। এখানে কয়েকটা জিনিস প্রযোজ্য, যে কসমেটিক সার্জারি একজন সুস্থ স্বাভাবিক মানুষ নিজেকে আরেকটু ভালোভাবে উপস্থাপন করার জন্য করতে পারে। আবার অনেকে বার্ন বা পুড়ে গেছে, আগে হয়তো সে যেরকম ছিল তার থেকে এখন একটু চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটাকে সে নিতে পারছে না, সেটার জন্যও করতে পারে। সো অনেক কিছু রিলেটেড কসমেটিক সার্জারিও এখন আর পিওরলি সৌন্দর্য বর্ধনের জন্য না, অনেক সময় চাহিদার অংশ হয়ে গেছে আসলে। একদমই তাই। এবং আপু, আমরা এটা নিয়ে আসলে অনেক ধরনের কথা আছে যে কসমেটিক সার্জারি ভালো নাকি খারাপ, সে নিয়ে অনেক কন্ট্রোভার্সিও মানুষের মাঝে আছে, অনেক মিথসও আছে। এটা নিয়ে যদি আপু একটু বলেন যে এটা আসলে কতটুকু ভালো এবং কার্যকর, এবং খারাপ হলেও সেটার সাইড এফেক্টের জায়গাটুকু আসলে কতখানি? প্রথম কথা হচ্ছে যে প্রতি সার্জারিতেই তো আসলে আমরা যে কোনো সার্জারি, সেটা প্রয়োজনের জন্য যে সার্জারিগুলো করা হয় শারীরিক প্রয়োজনে, সেগুলোতেও কিন্তু কোনো না কোনো সাইড ইফেক্ট থাকে। এখন সাইড ইফেক্টের বিষয়ে কসমেটিক সার্জারিতে যেই রকমভাবে এসেছে যে এটা করলে ক্যান্সার হয়, বা এটা করলে পরে আরও খারাপ হয়ে যায়, কিংবা এটা করলে ভালো দেখায় না, এই বিষয়গুলো আসলে মিথ আকারেই বেশি প্রযোজ্য। এটা মানে এটার ভেতরে সত্যতা খুবই কম, খুবই কম। যেই বিষয়টা থাকে আসলে পুরো জিনিসটাকে আপনাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, এখন আপনি আপনার সৌন্দর্যটাকে ফুটিয়ে রাখতে চান, দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখতে চান, আপনাকে কিছু শ্রম দিতে হবে। বা যারা আছেন, আমরা মাধুরী দীক্ষিতকে দেখে খুবই অবাক হয়ে যাই, ভালোবাসি যে এত বয়সেও তার এরকম, কিন্তু তার পেছনে তার যে রুটিনগুলো আছে সেটা কিন্তু অনেক বড়। তো কসমেটিক সার্জারির বিষয়েও যে রেজাল্টটা আসে সেটাকে ধরে রাখতে আপনাকেও একটু প্রচেষ্টা নিয়ে রাখতে হবে। এবং আমাদের বাংলাদেশে জয়া আহসান, তাকেও আমরা যত দিন দেখছি তত ইয়াং হচ্ছে। এই বিষয়গুলো সেরকমই, যে খারাপ মানে
সাইড ইফেক্ট, এগুলো করলে ক্যান্সার হবে বা এগুলো করলে অন্য অসুখ হবে বা অনেক কিছু হয়ে যাবে, বিষয়গুলো তেমন না। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে একজন এক্সপার্ট হ্যান্ডে প্লাস্টিক সার্জনের কাছে জেনে বুঝে তার এক্সপেকটেশন কতখানি এবং কতটুকু ফিজিবল সেগুলো বুঝে যখন একজন প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হয়, তখন রেজাল্টটা বা আউটকামটা অনেক ভালো হয়। সুতরাং একদম সঠিক বিজ্ঞানসম্মত উপায় একটা চিকিৎসার প্রসিডিউরের মধ্য দিয়ে যদি যায়, সেক্ষেত্রে আউটকামের জায়গাটা অনেকটুকুই ভালো হয়। আপু, এই বিষয়টা জানতে চাই যে অগ্নিদগ্ধ মানুষের পরিমাণ কিন্তু এখন অনেক বাড়ছে। আমরা সম্প্রতিও দেখেছি এক মর্মান্তিক ঘটনা বেইলি রোডে, এবং সেখানেও কিন্তু অনেক মানুষ অগ্নিদগ্ধ হয়েছেন। এরকম সারা দেশেও কিন্তু এই গরমের সময় বিভিন্ন সময়ে কিন্তু অনেক বার্নের রোগীরা আপনাদের কাছে নিশ্চয়ই এসে থাকেন। তো সেই ক্ষেত্রে তাদের যে ক্ষতর যে জায়গাটা, এইটাকে প্লাস্টিক সার্জারি কতটুকু কার্যকর ভূমিকা পালন করে, এবং সেই সময় তো চিকিৎসাটা আসলে অনেক যন্ত্রণাদায়ক হয়, বারবার ড্রেসিং করা এই বিষয়টাও একটা মানসিক যন্ত্রণার কারণও হয়ে থাকে, সেটা আপু আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? অনেক ধন্যবাদ প্রশ্নটা। আসলে আপনি কিছুটা এই রিলেটেড বলে আপনার কাছে প্রশ্নগুলো এসেছে। আমরা যখন আসলে ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে ছিলাম, তখনও প্রচুর পেশেন্ট ছিল, কিন্তু তখনের যে পেশেন্টগুলো, এখনকার পেশেন্ট আবার একটু ট্রেন্ড চেঞ্জ হয়েছে অন্য রকমের। আগে আমরা বার্ন পেতাম বলতে পোড়া রোগীগুলো পেতাম আগুনে পোড়া। এখন আমরা অনেক রোগী পাই যারা শুধুমাত্র ইলেকট্রিক বার্নের একটা অনেক বড় অংশ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় অনিরাপদ যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, সেটার কারণে আমরা না জেনে অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে, এবং এই পোড়ার দাগ, পোড়ার সমস্যার পাশাপাশি অঙ্গহানিরও একটা সমস্যা তৈরি করে ইলেকট্রিক বার্ন। তো এই পেশেন্টগুলো আসলে আমরা যারা ডিল করি, আমরা কিন্তু আসলে পেশেন্টের ক্ষত থেকে তাকে বাঁচিয়ে তোলা এবং তার ক্ষতটা পূরণ করা নিয়েই বেশি চিন্তিত থাকি। আমরা ফিল করি যে অনেক রোগীর অনেক সাপোর্ট দরকার। একটা ছেলে, সে ক্লাস 4-এ পড়ে, সে স্কুলে যেত, সে পর্দার স্ট্যান্ডটা দিয়ে বাইরের ঘুড়িটা সরাতে গিয়ে ইলেকট্রিক বার্ন হয়েছে, তার একটা হাত কেটে ফেলতে হয়েছে, একটা পায়ের কিছু অংশ ফেলে দিতে হয়েছে, সে 3 মাস ধরে হসপিটালে ভর্তি, নিয়মিতভাবে তার ড্রেসিংয়ের কষ্ট নিতে হয়েছে। সেই ছেলেটিকে সাপোর্ট দেওয়ার মতো অবস্থা কিন্তু আমাদের থাকে না, কারণ আমরা বার্নের ট্রিটমেন্ট জানি, আমরা কিভাবে রোগীকে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে তার ভেতরে শান্তিটা দিতে হয় বা তাকে উদ্দীপনা জাগাতে হয়, সেটা আমরা জানি না। আমরা হয়তো একটু দুষ্টুমি করতে পারি যে বাবা কি হবে তুমি, যখন সে বলে যে আমি ডাক্তার হব, সেটাও আমাদেরকে অনেক ফিল করায় যে সে চাচ্ছে তার মতো কষ্টের ভেতর দিয়ে যারা যাচ্ছে তাদেরকে কিছু সেবা দিতে। কিন্তু সত্যিকার অর্থে যে আমরা সব সময় পারি না, এবং আমরা ফিল করি যারা সাইকিয়াট্রি নিয়ে কাজ করে, সাইকোথেরাপি নিয়ে কাজ করে, এদের একটা বড় সাপোর্ট আসলে এই ধরনের ইনস্টিটিউটে খুব দরকার, কিন্তু আমরা আসলে ওভাবে ঠিক পাই না। একদম, এবং এটা একটা সম্মানিত চিকিৎসা পদ্ধতির জায়গাও, কারণ ওই সময় শুধুমাত্র ওই ব্যক্তিটিকে মানসিকভাবে উজ্জীবিত রাখে, এবং কেয়ার গিভার যারা আছেন তাদের জন্য ভয়াবহ প্রয়োজন। এবং আপু, আমরা এখন দেখি যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, এবং তখন কিন্তু পুরো পরিবার সহ এটাতে কিন্তু আক্রান্ত হচ্ছে, এবং অনেক পরিবার আসলে মারাও যাচ্ছে সব সদস্যরা। তো সেই ক্ষেত্রে বিষয়টা যদি একটু বলেন যে আপনারা এটা কেমন বিষয়, মানে খুব কাছে, মানে বেশ কিছুদিন আগের একটা ঘটনাই যদি সবার মনে আছে, একজন চিকিৎসা শিক্ষার্থী, মানে মেডিকেলে সে বোধহয় 3rd ইয়ারে বা 4th ইয়ারে পড়ে, তার মা, বাবা, ভাই যে বাসায় থাকতো, কিচেনে সকালবেলা মা যখন আগুন জ্বালাতে গিয়েছে, সিলিন্ডার বাস্ট, মানে সিলিন্ডার তো বাসা, গ্যাস লিক হয় এবং সেখান থেকে গ্যাসটা বাস্ট আউট হয়। তখন তার বাবা এবং ভাই 4 জনই প্রচণ্ডভাবে অগ্নিদগ্ধ হয়। শুধু মেয়েটা কিছু কম, কিন্তু তারও ক্ষতি অনেকখানি। মানে 4 জনের ভিতরে আমরা শুধুমাত্র মেয়েটিকেই বাঁচাতে পেরেছি, এবং মেয়ের সেবা দিচ্ছে তার মা মামি। তো আসলে আমরা জানি না ওকে কিভাবে, আমরা প্রথম যে দিকে আমরা করতাম যে আমরা জানাতামই না যে ওর বাবা মা মারা গেছে বা কিছু। তো এখনো সে সেভাবে জানে না, বা জানলেও বুঝতে পারলেও সেভাবে সে এক্সপ্রেস করে না। কিন্তু মানুষের ভেতরে একটা অন্তর্গত শক্তি আছে, এবং যে কোনো অসুস্থতা সেটা বোধহয় তাকে সাপোর্ট করে, সে সেরে উঠছে। এরকম অনেক মানুষকে দেখেছি আমরা যে পরিবার হারিয়ে একেবারে নিঃস্ব অবস্থা থেকে
আবার সে সামনে আগানোর শক্তি পায়। কিন্তু সেই ক্ষেত্রেও আসলে আমরা রাষ্ট্রীয়ভাবে বা প্রশাসনিকভাবে যদি তাকে আরো সহায়তা দিতে পারি, নিশ্চয়ই তার জীবনটা অনেক সুন্দর হবে। একদমই তাই। আপু, এই ক্ষেত্রে জানতে চাই যে কত পার্সেন্ট আসলে পুড়ে গেলে, আমরা এই বিষয়গুলো অনেক সময় পত্রপত্রিকায় লেখা দেখি যে এত পার্সেন্ট হয়তো তার পুড়ে গেছে বলে তাকে হয়তো বাঁচানো সম্ভব হয়নি, এটা যদি বলেন যে একজন রোগীর পুড়ে যাওয়ার মাত্রা কতখানি হলে সে একটু আমরা তাকে খুব রিস্কি জোনে ফেলবো বা সিভিয়ার পেশেন্ট হিসেবে ট্রিট করবো? আসলে একটা বিষয় আছেই যেটা বলছিলেন যে কত পার্সেন্ট, কিন্তু আপনি দেখেন বেইলি রোডের যে অগ্নি দুর্ঘটনা ঘটলো, সেখানে অনেক মানুষ এসেছে, তাদের দেখে বোঝার কোনো উপায় নেই যে পুড়ে গিয়েছে, কিন্তু তারা মৃত, মানে আমরা পেয়েছি তাকে মৃত। তার একটা বড় কারণ হচ্ছে তাদের ইনহেলেশন ইনজুরি বা শ্বাসনালীতে, মানে কার্বন মনোক্সাইড পয়জনিং থেকে ওখানেই তারা মারা গেছে স্পটে। আর কিছু মানুষ আসে যারা হয়তো মুখ বা গলা বা আশেপাশে পুড়েছে, কিন্তু তখনও তাদের শ্বাসনালী পোড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং পুড়ে যায় বলে দেখা যায় যে অনেক কম ক্ষত হলেও তাদেরকে খুব দ্রুত তাদের শ্বাস প্রশ্বাসের নালীটা পুড়ে যাওয়ার কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, ইনফেকশন হয়, নিউমোনিয়া হয়, সেখান থেকে রেসপিরেটরি ফেলিওর হয়ে মারা যায়। তাই সেই কারণে আসলে আমরা পার্সেন্টেজের উপর কিছু ক্ষেত্রে গুরুত্ব দিই, কিন্তু সব ক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি না। তারপরেও হচ্ছে 30%-এর বেশি যে কোনো পোড়াই অনেক বেশি ভয়ঙ্কর, এবং আমাদের দেশে না শুধু সারা বিশ্বে 40%-এর উপরে এটাকে ক্রিটিক্যালি ইলনেস বলা হয়। মানে এই সময়টাকে তাকে প্রচুর স্ট্রাগল দিয়ে বাঁচাতে হয়, এবং স্ট্রাগল দিয়েও সবসময় হয় না। এবং সত্যি কথা যেটা, যে 60%-এর উপরে গেলেই মোটামুটি আনসালভেজেবল, মানে তাকে আমরা শুধু সেবাই দিতে পারি, তাকে কতখানি বাঁচাতে পারবো তার কোনো ভরসা নেই। এবং সেটা যদি 70%-এর উপরে যায়, সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে যে, মানে আমরা তো বিভিন্নভাবে বৈশ্বিক বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে কাজ করি, বার্নের রোগী নিয়ে যারা ডিল করে, তারা আমাদের কাছে কিছুদিন আগেও এসেছিল ইন্টারপ্লাস্টের মাধ্যমে। তারা বলছিল যে তোমরা আনসালভেজেবল যে বার্ন পেশেন্ট তাদের নিয়ে অনেক অকুপাইড, মানে 70%-এর উপরে প্রচুর বার্ন পেশেন্ট, কিন্তু তাদেরকেও আমাদের অনেক মানে সার্ভিস দিতে হচ্ছে, কিন্তু আলটিমেটলি তাদেরকে আমরা বাঁচাতে পারছি না। এবং বিগত কয়েক বছরেও সম্ভবত 70%-এর উপরে কেউ বেঁচেছে, হয় এক বা দুজন এরকম, কিন্তু আমাদের এই রেটটাও বা এইটাও অনেক বেশি। আপু, সেই ক্ষেত্রে যদি একটু জানতে চাই যে যারা এরকম ক্ষত নিয়ে আসেন, তাদের একটা কসমেটিক সার্জারির পরে বা প্লাস্টিক সার্জারির পরে আসলে রিকভারির রেটটা কেমন থাকে, যে আগের মতোই সে সেই ত্বকটা ফিরে পায় কিনা বা সেরকম ভাবে সে ফাংশন করতে পারে কিনা? আচ্ছা, সেই ক্ষেত্রেও আসলে তার পোড়াটা কোথায়, কোন জায়গায়, কতখানি, সাধারণত মানে পোড়ার দাগ যেটা হয় সাধারণত আমরা ফেস বা হাত পা যেগুলো এক্সপোজড পার্ট সেই জায়গায় হলে বেশি চিন্তিত হই। এবং নারীরা যেটা হয় তারপরে সেটা হচ্ছে তার বুকে বা পেটে এইসব জায়গায়ও যদি হয়। আর যে কোনো জায়গায় ক্ষত থাকলে তার সেই স্কিনটা নিয়ে তার মনে ছেলে মেয়ে নির্বিশেষেই কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে। এখন কতখানি আসলে তাকে দেয়া যাবে এবং তার পুরার স্কিনটা ঠিক কীরকম, কতখানি পুড়েছে, তার বডিতে কতখানি টিস্যু রিপ্লেস করা যাচ্ছে, সে কতখানি ইফোর্ট দিতে পারছে, মানে তার কিছু ফ্যামিলিয়াল বা কিছু ব্যাপার থাকে যে তাকে হয়তো দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্যে থাকলে আমরা একটা রেজাল্ট দিতে পারি যে বিভিন্ন সময় টিস্যু এক্সপান্ডার দিয়ে ফুলিয়ে তার নর্মাল স্কিনটা দিয়ে রিপ্লেস করলে। কিন্তু সেই ক্ষেত্রেও ওই যে সেই যে আর্থিক পারিবারিক বিষয়গুলো অনেক জড়িত থাকে। তাই আসলে ওভাবে ঠিক বলা সম্ভব না যে সব রোগীর ক্ষেত্রে আউটকাম একই রকম হচ্ছে। তবে যারা অনেক দিন লেগে থাকে বা যারা চায় আসলে পরিবর্তন, অনেক দিন ধরে চেষ্টা করতে থাকে, অনেকের অনেক পরিবর্তন হয়। আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় পোড়ার পরেও দাগ খুব বেশি গভীর হয় না, সেক্ষেত্রেও কিন্তু 5 থেকে 6 মাস পরে তার অনেকখানি পরিবর্তন হয়। মানে সব মিলে বড় কথা হচ্ছে যে সে নিজে কতখানি টেক কেয়ার করছে তার উপরেও অনেকখানি নির্ভর করে। আপু, যারা যারা আসলে এই যে ক্ষত নিয়ে আসেন বা বার্ন নিয়ে আসেন, তাদের আসলে পরিবারের সদস্যদের মানসিক অবস্থাটাও কিন্তু আসলে খুব খারাপই থাকে। কারণ স্বাভাবিকভাবেই একজন সুস্থ মানুষ যাকে আমি দেখেছি গতকালকেও, হয়তো তাকে একটা ভয়ঙ্কর অবস্থায় আমি আবার তাকে দেখছি এরকম মর্মান্তিক অবস্থায়, এটা চোখের সামনে দেখাটাও খুব একটা দুরূহ ব্যাপার। তো সেই জায়গা থেকে তাদের মানসিক সাপোর্টটা আসলে কিভাবে দিয়ে থাকেন আপনারা, বা এটা যদি বলেন। আমরা খুবই দুঃখিত, আমরা ফিল করি, আমরা বুঝি, কিন্তু আমরা আসলে ওই জায়গাটায়
ওই জায়গাটায় কাজ করতে পারি না, একেবারেই কাজ করতে পারি না। কারণ আমরা হচ্ছি যখন রোগীকে বাঁচাতে ব্যস্ত সেই সময়টাই রোগীর লোকরা আমাদের কাছে থাকে, এবং দেখা যায় যে এই এখন প্লাজমা লাগছে, এই এখন ব্লাড লাগছে, এখন ফ্লুইড লাগছে, এখন স্যালাইন লাগছে, আজকে ড্রেসিংয়ের সময় কে থাকবে, ওদের ওই সময়টায় হাসপাতালের বাইরে মানে আমরা যে কেবিনে বা যে ওয়ার্ডে সে আছে তার বাইরে একজনকে অপেক্ষা করতে হচ্ছে। এখনকার এই ছোট পরিবারের যুগে বেশিরভাগ সময় দেখা যায় কিন্তু মানুষ থাকে না। তো এই জায়গাগুলোতে আমরা আজকে একজনকে বোঝাচ্ছি, আরেক পরে যাকে প্রয়োজন ওই সময় তিনি নেই, বা তিনি হয়তো ইনফরমেশনটা পাস করলো না। তারপরে আমরা চেষ্টা করি যে কোনো রোগীর ক্ষেত্রে অপারেশনের সময় বা নতুন আসলো যখন বা প্রতিটা ড্রেসিংয়ের পরে সবাই উৎসুক হয়ে থাকে যে তার রোগী কি ভালো হচ্ছে কি না, কীরকম ভালো হচ্ছে, বা তারা আর কি করতে পারে। এই জায়গাগুলোতে হয়তো আমরা কাজ করতে পারি। প্রতিদিন একবার করে তাদের সাথে আমরা কথা বলে বা রোগীটা দেখে তাকে আমরা জানাতে চেষ্টা করি। কিন্তু ওইভাবে ঠিক মানে স্ট্রেসড মানুষের জন্য যে আলাদাভাবে মানসিক প্রশান্তির জন্য কাজ করা আসলে সেটা আমাদের পক্ষে করা সম্ভব হয় না। আপু, সার্জারির আগে পরে তো একটা শারীরিক এবং মানসিক প্রস্তুতির জায়গা আছে, সেই ক্ষেত্রে আসলে রোগীকে কি ধরনের প্রিপারেশন নিতে হয়, সেটা সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে কসমেটিক সার্জারিও যদি বলেন, বা এখানে বার্নের ক্ষেত্রে তাদেরও যে সার্জারির মধ্য দিয়ে যেতে হয় সেটা আসলে কিভাবে করা হয়? এই ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যে কোন সার্জারিটা তাদের হচ্ছে এবং সেই সার্জারিটার প্রসিডিউরে কতক্ষণ সময় লাগতে পারে, সেই অপারেশনের পরবর্তী কিছু দিনে তার কি ধরনের রেস্ট্রিকশনের মধ্য দিয়ে যেতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা শরীরে একটা আলগা বেলুন বা টিস্যু এক্সপান্ডার দিচ্ছি, যখন ওই জায়গাটা ভারী হয়ে থাকছে তাকে হয়তো 1 মাস থেকে 6 মাস পর্যন্ত সেটা বেয়ার করতে হচ্ছে, কিন্তু তাকে একটু সেফলি থাকতে হবে যাতে কোনোভাবে আঘাত না থাকে, কেউ যেন দেখে তাকে আবার বিদ্রুপ না করে, সেজন্য তাকে ঢেকে রাখতে হচ্ছে। এই বিষয়গুলো তাদের সাথে আমরা প্ল্যানিং করে অপারেশনের দিকে আগাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এমন এক্সপিরিয়েন্সও আছে যে সে চাচ্ছে তার ফিজিক্যাল অবয়বে একটা চেঞ্জ আনতে, তার ব্রেস্টটা বেশি ঝুলে গিয়েছে, সেটাকে সে ঠিক করতে চায়, তার হাজবেন্ডও চায় যে হ্যাঁ ঠিক করুক, কিন্তু দেখা যাচ্ছে যে তার পরিবারের মানুষজন এটা নিয়ে খুব একটা ইচ্ছুক না। এবং দেখেন একটা মেয়ে যখন বিশেষ করে তার পরিবারের জন্য কাজ করতে মানে সে যখন সার্জারিতে যাবে তাকে আমরা একটু রেস্ট্রিকশন দিই 12 দিন বা 2 সপ্তাহের। এই সময়টা তার বাসার খাবার ব্যবস্থাটা কি হবে, তাকে কে হ্যান্ডেল করবে, এই জায়গাগুলোতে দেখা যায় যে সেই প্রেসক্রিপশনটা নিয়েও অনেক ধরনের গবেষণা হয়, মেয়েটার কি হয়েছে, কেন হয়েছে। তো এই বিষয়গুলো আসলে আমরা সবসময় চাই প্রাইভেসির মাধ্যমে রাখতে, এবং রোগী এবং অপারেশনের সময় রোগীর আশেপাশে কে থাকবে, কতটুকু তথ্য তারা পাবে, তারা রোগীর ডিজায়ার কি সেটাকে অবশ্যই আমরা প্রাধান্য দেই, এবং তার এক্সপেকটেশনের জায়গাটাকে আমরা কতখানি দিতে পারবো সেটা সবসময় একটা ক্লিয়ার করার চেষ্টা করে থাকি। কারণ তার অনেক কিছুই চাহিদা থাকতে পারে, কিন্তু তার ফেসে বা তার বডিতে হয়তো সেটা আনা সম্ভব নয়। সেই কারণে আমরা এই কাউন্সেলিংটা করে দেই। আর প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটিতে ভোগে যে হবে কি হবে না, তাকে আমরা আশ্বস্ত করি। এবং আরেকটা প্রস্তুতি যেটা বলি যে আপনি অপারেশনের পর দীর্ঘ 1 থেকে 6 মাস পর্যন্ত আসল রেজাল্টটা পাবেন না, রেজাল্টটা পাবেন পরে, এবং এই সময় আপনাকে অনেকেই অনেক কথা বলবে যে এরকম হলো কেন, তোমাকে ওটা ওরকম লাগছে কেন। তো ওই সময় আপনি কি বলবেন বা কিভাবে আপনি ফেস করবেন এটার প্রস্তুতিও আপনার থাকতে হবে, এবং নিজেকে ওইভাবে দেখতে আপনার হয়তো খারাপ লাগতে পারে প্রাথমিক অবস্থায়। এর জন্য প্রয়োজনে আমরা বলে দিই যে 1 মাস আপনি আয়নাই দেখবেন না, আচ্ছা 1 মাস আপনি আপনার রুম থেকে এ ধরনের জিনিস সরিয়ে ফেলবেন। তো এই বিষয়গুলো একটা মানসিক প্রস্তুতির বিষয় থাকে।